আচ্ছা, আমরা টিটেনাসের ব্যাপারে যেটা হচ্ছে আপনাদের টিটেনাস যত না বেশি আপনাদের কমন মেডিসিনের দরকার, তার চেয়ে বেশি আপনাদের কিন্তু লাগে মূলত হচ্ছে আপনারা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবেন। ইনভেরিয়েবলি কিন্তু আপনার পেশেন্ট পাবেন টিটেনাসে। সো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার আইডিয়া জানতে হবে যে আপনারা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি আসলে স্লাইডটা এটা আমি পাচ্ছি না, যার জন্য আমি আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে অন্য কোনো ক্লাসে, আমি যতটুকু আমার মনে পড়ে আপনার দু তিনটা কোশ্চেন আসে টিটেনাস থেকে। ইনভেরিয়েবলি দু তিনটার মধ্যে কোশ্চেন গুলো থাকে যে টিটেনাস প্রিভেনশনটা কিভাবে করে। ওই রিলেটেড কোশ্চেন গুলাই মূলত আপনার আপনার কোশ্চেনের মধ্যগুলোতে আসে। বাট আপনাদের কিন্তু কিছু ব্যাপার জানতে হবে যে পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে টিটেনাসের কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। আপনারা অনেক পেশেন্ট পাবেন, ঠিক আছে, অনেক পেশেন্ট পাবেন যে যে পেশেন্ট গুলাকে আপনি টিটেনাসের যখন প্র্যাকটিস করতে যাবেন, আপনি যখন রুগী দেখবেন তখন টিটেনাস অনেক পেশেন্ট পাবেন। এবং আপনাদের জন্য আরেকটা কথা আমি বলি, আজকে অন দ্য রেকর্ডে আছে যেহেতু একটা কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা হয়তো আর সামনের বছর থেকে আমাদের নতুন একটা কারিকুলাম হতে যাচ্ছে, যার মধ্যে ইন্টিগ্রেটেড টিচিং, যেটা হচ্ছে আপনার অলরেডি ইন্ডিয়াতে এই প্রচলন আছে, অলরেডি এই বছর চালু করেছে। এবং হচ্ছে অন্যান্য দেশগুলোতে ইন্টিগ্রেটেড টিচিং এর অনেক কিছু চলছে। এটা বাংলাদেশে অলরেডি সামনের কারিকুলামে অ্যাড হতে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আমি এতদিন নিতাম, বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসগুলোর কথাগুলো সাধারণত আমি বলে থাকি, সেটা আরো রিচ হয়ে আপনাদের কাছে আসতে যাচ্ছে। যেটা আপনাদের আহ একজন চিকিৎসকের একটা ভালো চিকিৎসক হওয়ার পথে এটা একটা বড়সড় একটা সাহায্য করবে বলে আমার মনে হয়। তো এই ব্যাপারটা আপনাদের আজকে শেয়ার করলাম। কারণ এই জিনিসগুলো তখন কিন্তু দেখবেন যে টিটেনাস বলেন, পেশেন্ট ম্যানেজমেন্ট বলে, কমিউনিকেশন স্কিল বলেন, এগুলো কিন্তু আপনার ডেভেলপ হবে। স্টিল নাও আমাদের কিন্তু কারিকুলাম কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা আপনাকে ডেভেলপ করেনি। তো সামনে আমরা ইনফ্যারিবলি আপনার এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে চলে আসবে, এবং এই যে ডিজিজ গুলা, এটাকে আরো বেশি করে এমফাসাইজ করে আপনাদের কাছে নিয়ে আসবে। সো দ্যাট ইজ দ্য থিংস আমি আজকে আপনাদেরকে বলতে চাই। আচ্ছা, আমি আজকে যেটা করেছি, আমার সামনে কিন্তু এখন পার্কের বইটা আছে, ঠিক আছে, পার্কটা আমার সামনে আছে। আমি বলবো যে আপনারা যেটা করবেন, এই ক্লাসগুলোতে আমি সাধারণত সবাইকে বলি যে পার্কটা ওপেন করার জন্য। আমি পার্ক থেকে মূলত পড়াচ্ছি। আমার এই মুহূর্তে কিন্তু আমার সামনে কিন্তু পার্কটা আছে, ঠিক আছে, পার্কটা আপনার সবাই ওপেন করবেন, পার্কটা ধরেই কিন্তু মূলত পড়াটা শুরু হবে। আচ্ছা, টিটেনাসটা মূলত কি? টিটেনাসটা মূলত হচ্ছে একটা কলেস্ট্রিডিয়াম টিটেনি, একটা ব্যাকটেরিয়ার জন্য মূলত এটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে পেশেন্ট গুলা আপনাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করবে? আপনারা, আমার সামনে কিন্তু পার্ক খোলা, আমি তো পার্কটা দেখতেছি, আপনারা একটু ওপেন করেন, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। পেশেন্ট গুলো আপনাদের কাছে অনেকভাবে আহ আহ আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারে। যেমন হচ্ছে পেশেন্টের হঠাৎ করে হচ্ছে পেশেন্টের খিঁচুনি শুরু হয়েছে, বা হঠাৎ বলতেছে আমার মাংসগুলো কেমন জানি খিচমিচে আছে, ঠিক আছে, যেটা আমরা টিসমাস বলছি। এরপর হতে পারে আপনার রুগী আপনার কাছে এইভাবে প্রেজেন্ট করতে পারে যে পেশেন্টের অবিস্টিথোনাস হয়ে গেছে। মানে কি, এটা হচ্ছে দেখবেন একদম শরীরটা বেঁকে গেছে, ধনুষ্টঙ্গের মতো বেঁকে গেছে। তো এই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে পেশেন্ট আপনার কাছে রিপ্রেজেন্ট করতে পারে যে আপনার কি কি প্রবলেম হচ্ছে। এখন আপনি পেশেন্ট ডিলিংটা হচ্ছে, এখন আপনাদের জানতে হবে পেশেন্ট গুলা কি জন্য হতে পারে। তো সাধারণত পেশেন্ট গুলা কিসের জন্য হয়, সাধারণত এটা মনে করেন সাপোজ আপনি হাঁটতে বেরিয়েছেন, কোনো কারণে একটা জীবাণু ছিল সে সাথে পরিবেশে, একটা প্যারাকেট গুঁতো আপনি খেয়েছেন, বা ওইখান থেকে আপনার শরীরের মধ্যে এটা এন্ট্রি করলো, অর্থাৎ কোনো না কোনো ভাবে এটা প্রবেশ করলো। দেন এইটার যে ইনকিউবেশন পিরিয়ড, এই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যেই কিন্তু ওরা কিন্তু তাদের অ্যাক্টিভিটিটা শো করবে, ঠিক আছে। আপনার অ্যাক্টিভিটিটা শো করবে, এটা কি ধরনের, ওটা যে চেহারা কনসার্ন টিটেনের যে চেহারাটা, সেই চেহারাটা কিন্তু আপনার দেখা দিবে। আপনি যদি কনসার্ন টিটেনের জীবাণুটা আপনার যদি মাইক্রোস্কোপে দেখেন, এটা অনেকটা ড্রাম স্টিক পাবেন, একটা ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স একটা পাবেন, যেটা আপনাকে অনেক সুন্দর করে মাইক্রোবায়োলজিতে পড়বে। জাস্ট আমি আপনাদেরকে একটু গল্প করে বলার জন্য মূলত এই কথাগুলো বলছি। এটা মূলত হচ্ছে আপনার একটু ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স আপনারা পাবেন। এবং সাধারণত একটা ইনকিউবেশন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, ওই পিরিয়ডটার মধ্যেই মূলত হচ্ছে সাধারণত এই যে টিটানি যে সিমটম গুলো এটা কিন্তু ডেভেলপ করে। সাধারণত এটা ইনভেরিয়েবলি অনেক বইগুলোতে বলা হচ্ছে 7 থেকে 14 দিন, অনেকে বলা যায় 21 দিন পর্যন্ত, ঠিক আছে, এই একটা কিছু কিছু কথাগুলো বলা আছে। এখন আপনাদের পরীক্ষার হলে কিন্তু সাধারণত জিজ্ঞেস করা হয় যেগুলো আমরা জিজ্ঞেস করি। ইভেন আপনাদের রিটেনে আমি তো শো করতে পারতেছি না, আমি এটা খুঁজে পাচ্ছি না যে আপনার কোলেস্টেরম টিটেনের
আপনাদের প্রিভেনশনটা মানে টিটেনের প্রিভেনশনটা মূলত আসে, এটা কিন্তু পরীক্ষার হলে আসে। তো এই কোশ্চেনটা আপনার জানতে হবে। আমি যেভাবে যে বলতেছি, আমি কিন্তু পার্টটা আমার সামনে আছে, কিন্তু আমি আমার মতো করে বলতেছি। তো আপনার পার্টটা সামনে রাখেন, আমি যা বলতেছি কথাগুলো ব্রেনে রাখেন, আর কিছু দরকার নেই। ঠিক আছে? যেমন হচ্ছে একটা, আমি আপনারা যারা আমার কাছে ক্লাসটা আজকে নতুন করতেছেন, আপনারা যারা আগের সেশনে ক্লাসগুলো করেছেন, আমি তো একটা কথা বলি যে এপিডেমিক্যাল যে ডিজিজ গুলা, এগুলো পড়ার সিস্টেম হচ্ছে কয়েকটা জিনিস পড়তে হবে। এগুলো হলে প্রত্যেকটা টপিকস পড়া শেষ। নাম্বার ওয়ান জিনিসটা কি? এটা হচ্ছে ক্লাসিফিকেশন কি, এটার এপিডেমিওলজি কি, প্রিভেনশন কি। এই চারটা জিনিস আপনার জানতে হবে। চারটা জিনিস যদি আপনি জানেন, যে কোনো এপিডেমিক্যাল ডিজিজ গুলা ইজি ওয়েতে আপনি কমপ্লিট করতে পারবেন। আরেকটা ব্যাপার আমি বলি, এখানে অনেকে দেখতে পাচ্ছি যে যারা এই মুহূর্তে আহ মানে ভাইবা চলতেছে, অনেক মেডিকেল এখন প্রফ চলতেছে। আমি কয়েকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আমার কয়েকটা স্টুডেন্ট ওরা ক্লাসে ঢুকেছে দেখলাম। আমি এখানে কথা বলি যেটা হচ্ছে কমিউনিটি মেডিসিনে পরীক্ষাটা খুব ইজি হয়। ঠিক আছে? তো পাস করাটা খুব ইজি যদি আপনি সিস্টেমটা বুঝেন। কিন্তু আপনি যদি সিস্টেম না বুঝে যদি আপনি মুখস্থ বিদ্যার মধ্যে চলে যান, তাহলে আপনার জন্য সবচেয়ে ডিফিকাল্ট হতে যাচ্ছে। তো আমি এখানে কিছু কথা, এর আগে আমি অসংখ্যবার কমিউনিটি মেডিসিনে পাস সংক্রান্ত কথা বলেছি, খুব ইজি ওয়েতে কিভাবে পাস করা যায় সেটা কিন্তু আপনাদের কাছে রিপ্রেজেন্ট করেছি। তো ওই জিনিসটাকে আমি আবার একটু কথা বলি, যেটা আপনাদের আবার যারা যারা আমার ক্লাসটা আজকে নতুন জয়েন করেছেন, এই তথ্যগুলো আমি বলি। কমিউনিটি মেডিসিনে কিন্তু আপনার রিটেন আছে, রিটেনের মধ্যে আপনারা জানেন 100 মার্কস একটা রিটার্ন হয়। তার মধ্যে হচ্ছে 20 মার্কস থাকে হচ্ছে আপনার কি বলে, আপনাদের এমসিকিউ থাকে। 10% আপনার আহ, কি বলে আপনার ফর্মেটিভ থাকে, 70% থাকে বাকি মার্কসটা রিটেনটা। এটার মধ্যে কিন্তু কয়েকটা চারটা গ্রুপ সাধারণত থেকে থাকে। সাধারণত ডি গ্রুপ একটা কোশ্চেন থাকে। সাধারণত এই যে ডি গ্রুপ যে কোশ্চেন গুলো, আমরা টিচাররা চিন্তা করি যে সমসাময়িক কিছু কোশ্চেন যাতে আসে। যেমন কোভিড-19 ছিল, কোভিড-19 কোশ্চেন গুলো এসেছে। কারণ কোভিড-19টা যখন মনে করেন এখন আপনার চলে আসছেন এই বছরের কোশ্চেন গুলা বা এই সামনের বছরের কোশ্চেন গুলা, তখন কি হবে? তখন কিন্তু ঘুরে ফিরে কোভিড-19 আসার সম্ভাবনা আছে, কারণ রিসেন্ট ডিজিজ। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কোনো ইমার্জেন্সি ডিজিজ যেগুলো আছে বা নিউ কোনো কিছু নিয়ে আলোচনা করে, সেটা কিন্তু সাধারণত আমরা দিয়ে থাকি। এটা আমাদের মানে আমাদের টার্গেটের, এটা মূলত আমাদের ইয়াতে থাকে। এছাড়া আছে আপনার মূলত হচ্ছে অসপি আছে, প্র্যাকটিক্যাল আছে, ভাইবা আছে। ভাইবা জানি 100% আছে। তো অসপি প্র্যাকটিক্যাল গুলো খুব ইজি হয়। ইজি হয় এই কারণে, এইটা কিন্তু আপনার ইজি হইতে পাস করার সিস্টেম। কিভাবে আমি বলি, সাধারণত আপনাদের এখানের মধ্যে দুইটা ভাবে ভাগ করা যায়। এখানে আরএফএসটি খাতা, ডিভিজিটের খাতা আছে। আরএফএসটি খাতা, ডিভিজিটের খাতা, এটাতে কিন্তু মূলত হচ্ছে 30-20 টোটাল 50 মার্ক। আরএফএসটি খাতা 30, ডিভিজি খাতা 20, সব মিলে হচ্ছে 50 মার্কস। বাকি যে 50 মার্কস আছে সেটার মধ্যে হচ্ছে সাধারণত আপনাদের 7টা স্টেশন থাকে। 7টা স্টেশনের মধ্যে আপনাদের 5 নাম্বার করে থাকে, 5 7 35। বাকি 15 নাম্বার থাকে, 3টা স্টেশনে 3টা প্রসিডিউর থাকে, 3 5 15। ঠিক আছে? তো এই যে দেখেন, আরএফএসসি ডিভিজিটের খাতা কিন্তু আপনার টিচারদের হাতে। আপনি যে প্র্যাকটিক্যাল, আপনার যে প্রসিডিউরটা, এটা যদি কেউ যদি সাধারণত 15-এর মধ্যে 10ও পায়, তাহলে কিন্তু আপনার দেখেন, আপনার এখানের মধ্যে আপনার আছে, আপনি সাপোজ মনে করেন 50-এর মধ্যে আপনি 40 পাইছেন, আপনার স্যার আপনাকে 40 দিলেন। এখানে আপনি আরো 50 পেয়ে বসে 52 পেয়ে বসে আসলেন, যেটা প্রসিডিউরের 15 নাম্বারের মধ্যে সারা 10 থেকে 12 নাম্বার আমরা যদি দিয়ে থাকে, তাহলে এদিকে কিন্তু আপনার চলে আসতেছে কত, 40 আর 12-তে কত হয়, 52। বাকি 35-এ কেউ আপনি 8 পাবেন না, তাহলে 8 পেলে কি হচ্ছে, আপনার 60 মার্কস হয়ে যাচ্ছে। দেখেন কত ইজি কমিউনিটি পাস করাটা। তার মানে হচ্ছে 8 মার্ক যদি চলে আসে, তাহলে কিন্তু আপনি ওসপি প্র্যাকটিক্যাল এগুলোতে পাস করে গেছেন। ঠিক আছে? এরপর আসেন যে আপনার হচ্ছে ভাইভাতে। ভাইভাতে মূলত কি, আমরা যারা এক্সামিনার, আমরা যারা প্রফেসর আছি, আমরা কিন্তু খুব ইজি কিছু কিছু জিনিস বলি। আপনারা হয়তো জিনিসগুলোকে আসলে ক্লাসগুলোতে আপনারা অনেকে খেয়াল করেন না। কিন্তু পাস করাটা খুব ইজি কমেটে। কিরকম? এই যে আমি একটা কথা বলি, কম্পিউটার পরীক্ষার সময় যদিও আমাকে আজকে টিটানি পড়ানোর কথা, টিটানিটা একদম ছোট একটা টপিক, তবে আমি একটু রিলেভেন্ট কিছু কথা বলি যেটা আপনাদের জন্য, আপনারা প্রিপারেশন নিতে প্রথম থেকেই আপনাদের জন্য ইজি হবে। তো এই জন্য আমি আসলে এই কথাগুলো আমি বলছি, কারণ আমার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে আজকে লেকচারটা পড়াতে। তো আমি আজকে যেটা কথা বলছি সেটা আপনাদের জন্য খুব কাজে লাগবে। রিটেন, ওসপি, প্র্যাকটিক্যাল আমি বলে ফেলেছি। ভাইভাতে আপনার সিস্টেম হচ্ছে, আপনারা জানেন ভাইবার পরীক্ষাগুলোতে খাতা নিয়ে, আপনার দুটো খাতা নিয়ে ঢুকেন। একটা হচ্ছে আপনাদের সার্ভে রিপোর্ট, রেসিডেন্টের ফি সাইট ট্রেনিং এ যে সার্ভে করেছেন সেটা একটা রিপোর্ট হয়, আর একটা হচ্ছে ডে ভিজিটের রিপোর্ট। দুইটা খাতা সাধারণত, আইডিয়ালি বলা হয় দুইটা খাতা, দুইটা আলাদা বোর্ডে ঢুকানো হয়। অনেক জায়গায় একই খাতায় ভাবে নিয়ে যাওয়া হয়, কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু আরপিএসসি খাতা, ডিভিসিটি খাতা আলাদা করে নেওয়া হয়। এবং এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুব ইজি ওয়েতে হয়। কেন আমি এখন বলি, সাধারণত স্টুডেন্টদের ভাইভাতে পরীক্ষা কিন্তু 2-3টা জায়গায় কিন্তু শেষ হয়ে যায়। একটা হচ্ছে আরপিএসসি খাতা,
ডে ভিজিটের খাতা আমরা কিছু স্পেসিমেন থাকে, দেখবে যে আপনার পরীক্ষার হলে আমরা যখন স্টুডেন্টদের এক্সামিন পরীক্ষা নিই, দেখবেন আপনাদের টেবিলের সামনে কিছু ইয়ে থাকে, কি বলে, কিছু স্পেসিমেন থাকে, ঠিক আছে, লাস্টে কিছু থাকে কাট কোশ্চেন। কিন্তু আমরা বলি যদি কোন স্টুডেন্ট ডে ভিজিটের খাতা, আরএফএসটি খাতা এবং স্পেসিমেন এবং এইটার সাথে যে কো রিলেটেড কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো যদি পারে, তাহলে কিন্তু পাস এখানে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ভালো নাম্বার দেওয়ার জন্য শুধুমাত্র আমরা কার্ড একটা দুইটা উঠাই থাকি। বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্টুডেন্টটা আপনার ইয়া পারলো না, কি বলে, আমার ডে ভিজিট আরপিএসটি খাতা বা স্পেসিমেন্টটা ঠিক মতো বললো না, তখন তাকে পাস করানোর জন্য আমরা সাধারণত বলি যে বাবা তুই একটা কার্ড ধর বা এটা ধর। কিন্তু আপনার যদি স্টুডেন্ট যদি আরপিএসটি খাতা, ডে ভিজিট খাতা এবং স্পেসিমেন রিলেটেড কোশ্চেন গুলা একদম ভালো করে পারে, তার পাস হয়ে গেছে। দ্যাট টাইম এটা হচ্ছে মার্কটা আর একটু ভালো মার্কটা দেওয়ার জন্য। এইভাবে কিন্তু আমরা এক্সামিনাররা কিন্তু আমরা স্টুডেন্টদেরকে আমরা এটা ডিল করে থাকি, বা স্টুডেন্টকে আমরা এক্সামিন ইয়া করে থাকি। দেখেন পাসটা কত ইজি হয়ে গেছে, আমি খুব ইজি হইতে কথাগুলো বলছি এবং জিনিসগুলো খুব সহজ। তাই আমি সবসময় বলি যে কমিউনিটি মেডিসিনটা খুবই মজার একটা সাবজেক্ট। এটাকে যদি আপনি যদি সিস্টেমিক ওয়েতে আপনি যান, আপনার জন্য খুব ইজি ওয়েতে আপনাদের হবে। কিন্তু এটাকে যদি আপনি ভারী মনে করেন, আপনি মুখস্থ করেন, এটা আপনার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো এটা কি অফ দ্য মেসেজ আমার স্টুডেন্ট যারা আছে, তোমরা এই ক্লাস, আমার ক্লাসগুলো প্রথম থেকে যারা করেছো, যারা এখন ফোর্থ ইয়ার আছে অনেকে ক্লাস করেছে, যারা নতুন থার্ড ইয়ার আছে, আমি তথ্যগুলো তোমাদের বলতে চাই। আরেকটা ব্যাপার আমি দেখি মাঝে মাঝে তোমাদের আজকে আসলে গল্পই করি, কারণ যেহেতু বললাম বেশিক্ষণ পড়া নাই, কিছু কিছু পেজে আমার সাধারণত মাঝে মাঝে আমার চোখে পড়ে, নেটে সোশ্যাল মিডিয়া ইউজ করলে, যে স্টুডেন্টরা বলে স্যার ডেফিনেশন করতে সমস্যা, ডেফিনেশন কি দরকার। এখন একটা ব্যাপার আমি তোমাদেরকে আজকে অন এয়ারে বলতে চাই, ইভেন আমার যারা ক্লাস করেছে এই ব্যাপারগুলো আমি সবসময় বলি, ভাইরে তোরা যেটা করিস, তোরা মুখস্থ করিস না। ঠিক আছে, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে একজন যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু আমরা শুনতে চাচ্ছি। কারণ ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডেফিনেশনটা দিয়েছেন, আমি আমি একজন, আমি এসে কিন্তু সেই ডেফিনেশনটা চেঞ্জ করতে পারবো না। যদি আমি আমার মতো করে নতুন কিছু করি সেটা আলাদা। অর্থাৎ যেটা উক্তি উক্তি যিনি বলেছেন সেটা কিন্তু বলতে হবে। এখন ডেফিনেশন পড়া সবচেয়ে ইজি হতে হচ্ছে যে তুমি জিনিসটা পড়ছো যেটা, সেটাকে তুমি আগে বাংলায় বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তুমি আগে বাংলায় বোঝার চেষ্টা করো যে জিনিসটা কি বলতেছে, ওইটাকে ইংলিশে অনুবাদ করে দাও। এক্স্যাক্টলি ওইটাই হয়। কিন্তু আমাদের স্টুডেন্টরা যেটা হচ্ছে, ওরা আসলে সবকিছু মুখস্থ করতে চায়, মুখস্থ করলে বাবা থাকবে না। আমি সবসময় একটা কথা বলি, কমিউনিটি মেডিসিনটাকে যদি মুখস্থ করে, এটা তোমাদের জন্য খুব কঠিন একটা সাবজেক্ট হবে। কিন্তু এই যে আমি দেখো, আমি তোমাদেরকে এখানে অলরেডি 6 জন আমার এখানে এন্ট্রি আছে, আমি তোমাদের 6 জনকেই আমি বলবো তোমরা একটু মাইকটা আনমিউট করো। ঠিক আছে, আমি কয়েকটা কথা বলেছি, পাশের কিভাবে ইজি ওয়েতে পাস করা যায় এটা বললাম। এখন এটা শুনে তোমাদের কি কোনো কঠিন মনে হয়েছে? আমাকে একটু প্রত্যেকের একটু রিভিউ দাও, দেন আমি আজকে যে বাকিটা অংশটা, এটা 5 মিনিট লাগবে আমার পড়াতে, সেটা আমি পড়িয়ে দিচ্ছি। তোমরা যারা আছো আমার জুম লিঙ্কে জয়েন করেছো, তোমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের কাছে যে কথাগুলো বললাম, এটা শুনে তোমাদের কি মনে হয়েছে তোমরা একটু বলো। সবাই মাইকটা আনমিউট করো, ইচ এন্ড এভরিওয়ান যারা জয়েন করেছে, তোমাদের অভিব্যক্তি বলো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনার কথা শুনে মনে হয়েছে যে পাস করা ইনশাল্লাহ ইজি হবে। এক্স্যাক্টলি। আর আর কে বলতে চাচ্ছে বলো, সবাই বলো, আমি সবার একটু কমেন্ট শুনতে চাচ্ছি। আমি আগে বলেছি আজকে আমার খুব খুব বেশি, খুব একটা বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমরা তো আসলে স্টুডেন্টদের সাথে আসলে এই যে ব্যাপারগুলা, এটা তো কন্ট্যাক্টটা সরাসরি করতে পারছি না। তাই তাই এই জন্য বললাম যে তোমরা একটু বললে, সেটা তোমাদের যদি কোনো কিছু থাকে সেটা আমি ক্লিয়ার করবো, এবং এটা আমার টিচার হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ তোমাদের এই যে জিনিসগুলা, এটা তোমাদের ছোট পোলাপানের যদি এগুলো থেকে থাকে, এটা মনের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, এরপরে কে কথা বলবে? আমি কিন্তু, তোমরা নিজেরা বলো, নিজেরা বলো, দেন তাহলে তোমাদের জন্য আলোচনা খুব ইজি হবে। ঠিক আছে, সিলেট আসসালামু ওসমানী আলাইকুম স্যার। মেডিকেল কলেজ থেকে কে যেন আসছে, সে ওপেন করো। হ্যাঁ, কে বলতে চাচ্ছো, বলো বলো বলো। আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা ওয়ালাইকুম। মনে হলো স্যার, মানে পরীক্ষা ইজি হবে আর কি, পাশ করা সহজই হবে। পদ্ধতি খুবই সহজ, কিন্তু আমাদের স্টুডেন্টরা এটাকে আহ মানে কঠিন চিন্তা করে। ঠিক আছে, এরপরে কে কথা বলবে? ফারিয়া, হাফিজুর, ফুয়াদ, তারপর শ্রাবণী, আর হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের একটা ইয়া দেখতে পাচ্ছি, আমি জানি না কে। তোমাদের একটা ইয়া বলো, তোমাদের একটা অভিব্যক্তি বলো। আমরা চাই আমার ক্লাসটা আসসালামু ইন্টারেক্টিভ। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু মেডিকেলের নাম জি বলবা, কে স্যার। কোন মেডিকেল কলেজ, একটু স্যার, বললে আমার জন্য ভালো বিজেসি হয়। টাচ মেডিকেল কলেজ চট্টগ্রাম। ভেরি গুড। স্যার, আপনার কথা শুনে কনফিডেন্স লাগছে, এতদিন অনেক কঠিন লাগতেছিল, এখন
ইনশাআল্লাহ হবে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার ইয়া না, তোমরা একটু কনফিডেন্ট থাকতেই হবে। ওকে হাফিজ, হাফিজ কি আছো? ভয় পাবার কোনো কিছু নাই, আমি আগেই বলেছি আমার ক্লাসে কোনো ভয় নাই। তোমাদের যত বেশি ইন্টারাকশন করবা কোনো সমস্যা নাই, তোমরা চাইলে আমাকে মেসেঞ্জারে যে কোনো টাইম আমার সাথে কমিউনিকেট করতে পারো। বিগত বছরগুলোতে পোলাপান এগুলাই করছে, কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে কমিউনিকেশন করেছে বা আমার সাথে ফোনে কথা বলেছে, তো এগুলোতে আমরা আসলে কিন্তু কোনো কিছু মনে করি না। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তোমাদের যে ব্যাপারটা, তোমাদের ভীতিটা দূর করাটা হচ্ছে আমাদের দরকার। হ্যাঁ হাফিজ ফুহাদ, কে ওপেন করবে? আনমিউট করেন, আপনারা আনমিউট করে বলো তোমাদের কথা বলো, তোমাদের কিছু বয়ান থাকতে বলো, আমরা কথাগুলো শুনতে চাই। একটা মিনিট। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ, জি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ বলো। এই ফুয়াদ কই? ফুয়াদ কথা বলে না কেন? লজ্জা পাচ্ছে? ফুয়াদ মাহমুদ কি কথা বলতে লজ্জা পাচ্ছে? হাফিজ কথা বলো না কেন? এরপর কে আছে? শ্রাবণী আছে, শ্রাবণী আনমিউট করো, আনমিউট করে কথা বলো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোন মেডিকেল শ্রাবণী? স্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ভেরি গুড ভেরি গুড। তোমার কি মনে হয় এই যে আমরা কথাগুলো বলেছি তোমার কাছে কঠিন মনে হচ্ছে? না স্যার, কঠিন মনে হচ্ছে না, মনে এই হচ্ছে তো, আমরা সিস্টেম্যাটিক ওয়েতে পড়লে এক্সামটা ভালোভাবে দিতে পারবো। এক্স্যাক্টলি এটাই প্রথম থেকে আমি এটা থেকে তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি। এরপরে একটু কে আছে? সিলেট ওসমানী মেডিকেল কলেজের থার্ড রোল, রোল 3, তুমি কি আছো? আফরিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কি বলো বলো, তোমার কাছে শুনে কি মনে হয়েছে? স্যার অনেক সোজা মনে হয় স্যার, মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া হয়েছে, তারপর আরএফএসটি ডে ভিজিট ওগুলা ইম্পর্টেন্স সম্পর্কে সিজি মনে হয়েছে। এক্স্যাক্টলি এই তথ্যটা আমি দিতে চাই। স্টুডেন্টরা আসলে কি ইনফরমেশন গুলো লাস্টে জানে, পরীক্ষার দেখা যাচ্ছে প্রফের সময় জানে। এখন তোমরা যদি এখন থেকে সিস্টেমিক ওয়েতে পড়ো তাহলে কিন্তু হয়ে যায়। এবং কিছু কিছু জিনিস আছে এটা আমি সাধারণত আমি বলবো যে তোমরা আসলে, তো আমি তো আসলে একটা চেইনে পড়াচ্ছি, একটা সিরিজে পড়াচ্ছি, আমি এখন নন কমিউনিকেবল পড়তেছি, কারণ হচ্ছে নন কমিউনিকেবল তোমাদের স্লাইডে ছিল, এই জন্য আমি মূলত এটা পড়াচ্ছি। তো তোমাদেরকে আমি যেটা বলতে চাই তোদেরকে সেটা হচ্ছে তোরা সিস্টেমিক ওয়েতে পড়বি। সিস্টেমিক ওয়েতে একটা চ্যাপ্টার পড়বি, ওই চ্যাপ্টারের মধ্যে যেটা করবি সেটা হচ্ছে তোমাদের যে টিচাররা প্রফেসররা যে ক্লাসগুলো নিচ্ছে এটার সাথে একই বইয়ের মধ্যে নোট করে ফেলবি। এখন তোরা যদি এটা করে আলাদা করে নোট পড়িস তাহলে ওই নোটটা করবি, অথবা তোরা যদি কোনো গাইড ফলো করিস সে গাইডটাকে কারেকশন করবি। কারণ একটা কথা বলি, আমি সাধারণত চটি ফটি এগুলো বলতে পছন্দ করি না, ঠিক আছে? এগুলোও কিন্তু কারণ কি গাইড গুলা আমার অন্যের কথাগুলো বলা উচিত হচ্ছে না, কিন্তু আমি বলছি স্টুডেন্টদের ভালোর জন্য যে গাইড গুলা তোরা, আমরা যতই বলি পার্ক পড় বর এটা পড় ওইটা পড় জাইপি পড়, তোরা পড়বি না, তোরা ঘুরে ফিরে কিন্তু গাইডই পড়িস। তো আমি একটা কথা তোদেরকে অনিয়ারে বলতে চাই, আমি সবসময় কথা বলি, তোরা যদি গাইড পড়তে কমফোর্টেবল ফিল করিস ওকে ফাইন, নো প্রবলেম, বাট এখানে কিছু তথ্য বলতে চাই। গাইডে কিন্তু কিছু মিস্টেক থাকে, এটা প্রিন্টিং মিস্টেক বা এই ধরনের কিছু প্রবলেম থাকে, এই জিনিসগুলো একটু সলভ করিস। কারণ আমি কয়েকটা গাইডের কিন্তু রিভিউ করেছি, আমি দেখেছি কিছু কিছু ব্যাপার, আমি অনিয়ারে বলবো না, নামগুলো বলা উচিত হবে না, খুব রিনাউন্ড কিছু গাইডের রিভিউ আমি করেছি, তাতে আমি অনেক কিছু দেখেছি। ঠিক আছে, আমি বলবো যে তোরা যেটা করবি, তোরা যদি ইফ ইউ আর কমফোর্টেবল ইন গাইড ইউ ক্যান ফলো দেম, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ডু সামথিং। এক নাম্বার হচ্ছে যে টপিকসটা বা যে চ্যাপ্টারটা পড়বি সাথের মধ্যে দুইটা জিনিস রাখবি, সেটা হচ্ছে এক হচ্ছে পার্কটা ওপেন করবি, আরেকটা হচ্ছে যে রেসপেক্টিভ যে প্রফেসর তোদের যে ক্লাসটা নিয়েছে ওই ক্লাসের লেকচার গুলোর সাথে একটু দরকার পড়লে একটু অ্যাড করে নিবি, এটা নোট করে নিবি আলাদা। কিন্তু নোট করার কোনো, অনেকে দেখা যাচ্ছে বলে স্যার আমি আলাদা নোট খাতায় করে নোট করি, আসলে এটা আসলে কি পোলাপান করতে পারে না, টু বি অনেস্ট পোলাপান করতে পারে না। আমি বলবো যেটাই তোরা ফলো করিস ওইটাকে তোরা নিজেদের মতো নোট বানাই ফেলবি, যেখানে প্রফেসর স্যারদের যারা তোদের ক্লাস নিচ্ছে ওনারা যে তথ্যটা দিচ্ছে সেটা লিপিবদ্ধ করে নিবি, আর যেটা গাইড তোরা যেটা পড়তেছিস সেটাকে অবশ্যই পার্কের সাথে মিলিয়ে তোদের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করবি।
আর আমি একটা কথা বলি, আন্ডার গ্রাজুয়েটে পার্ক ইজ এনাফ, ঠিক আছে? তোমাদের জাইফি টাইপে ইডি পড়া দরকার নেই। তোমরা ওইটা জানো তাই যথেষ্ট। তবে একটা কথা মনে রাখবা, পার্কটা কিন্তু একটা মজার জিনিস, পার্ক বইটা একটা মজার জিনিস, কিন্তু এটাকে তোরা যেটা করতে হবে, তোরা একটু মজা করে পড়তে হবে, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার করে পড়তে হবে এবং ইজি ওয়েতে পড়তে হবে। আমি বারবার একটা কথা স্টুডেন্টদেরকে বলি, বাবা তোরা মুখস্থ করিস না। কম মেরে পোলাপান বুঝে না বুঝে মুখস্থ করে, আর দ্যাট ইজ দ্য প্রবলেম যেটা অ্যারাইজ করে, এবং পোলাপান গুলা পরীক্ষায় খারাপ করে। ভাইবার টেবিলে আমরা দেখি যে পোলাপান কথা বলতে পারে না, কারণটা হচ্ছে ওই ব্যাপারগুলো। মুখস্থ তো থাকবে না রে বাবা, তুই যতই চেষ্টা করিস যেটা থাকবে না, তোকে সিস্টেমিক ওয়েতে যেতে হবে। আমি এই পর্যন্ত অনেকগুলো সেশন নিয়েছি, অনেকগুলো কথা আমার বলা আছে। তোরা আমার ভিডিওগুলো আমার দেখলে মনে হয় ভালো হবে। আর আমি অ্যাক্সেসকে বলবো, যেহেতু নিউ থার্ড ইয়ার যারা আছে তারা তো আসলে আমার সবগুলো ভিডিওগুলো মনে হয় পাইনি। তোমরা যেটা করবে, তোমরা একটা নিউ থার্ড ইয়ারের জন্য একটা ভিডিও তোমরা একটা ইয়া করে দিবা, তাহলে ওদের কাছে খুব ইজি ওয়েতে পৌঁছাবে, ঠিক আছে? তো এই যে একটা কি অফ দ্য মেসেজ আমি তোদেরকে বলে দিলাম। আর পড়ার সিস্টেম থাকবে সবসময় এরকম যে করবি, সেটা হচ্ছে কোশ্চেন, তোরা যদি যেটাই পড়তেছিস, যে টপিক্সে পড়বি, শেষ তার সাথে রিটেন কোশ্চেনটা পড়ে ফেলবি। সেকেন্ড টাইম কোনো পড়া নাই, পড়বি ডেইলি 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়বি, দ্যাট ইজ এনাফ ফর অল অফ ইউ, ঠিক আছে? 3 ঘন্টা পড়বি, তার সাথে হচ্ছে মূলত কি করবি, সেটা হচ্ছে তোরা যে টপিক্সটা ধরছস, সেই টপিক্সের মধ্যে যদি মনে কর যে ভাইবা কোশ্চেন যেটা হচ্ছে সিনিয়রদের থেকে কালেক্ট করে নিবি, রিটেন যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়, ইভেন যে ইউনিভার্সিটি ওয়াইজ দেখা যাবে, তোরা যদি গাইড ফলো করিস বা এগুলো কিন্তু দেওয়া থাকে, ওই কোশ্চেন গুলো সলভ করে ফেলবি, দেখবি প্রফের সময় বা টার্মের আগে একদম ইজি হয়ে গেছে প্রিপারেশন, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলা প্রথম থেকে প্রিপারেশন নিতে হবে, তাহলে পরীক্ষা ভালো হবে, ভালো রেজাল্ট হবে। কিন্তু এগুলাকে তোরা যদি জমাতে থাকিস তাহলে কিন্তু সমস্যা হবে। আর এখন তো আসলে তোরা অনলাইন করতেছিস, সেটা আসলে স্টুডেন্টদের জন্য একটা প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। আর তোরা তো ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারিস না। আর নেটওয়ার্ক একটা ব্যাপার, ইন্টারনেট নেটওয়ার্কে তো আসলে সমস্যা হয়। সবকিছু মিলিয়ে আসলে স্টুডেন্টদের জন্য একটা সমস্যা হচ্ছে। তারপরেও যে ডিরেকশন গুলো আমি আজকে দিয়েছি, এটা ফলো কর, তাহলে আমার মনে হয় যে অনলাইনে ক্লাসগুলোতেও তোদের খুব হেল্পফুল হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমি টিটেনাস দিয়ে আমার আজকে কথা বলার কথা, যদিও টিটেনাস নিয়ে আমি অনেক টিটেনাসের বাইরে অনেক কথাগুলো বলে ফেলেছি। আচ্ছা, এখানে মধ্যে মনে রাখবি, টিটেনাসের মধ্যে অনেকগুলো আপনার বইপত্রে অনেক কিছু দেওয়া আছে, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি আলোচনা করি, ঠিক আছে? আমরা সাধারণত এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, সাধারণত আমরা যে কোনো আমি কথাগুলো বলেছি যে যে কোনো কমিউনিকেবল ডিজিজ পড়ার জন্য প্রথমে তোদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এপিডেমিওলজি জানতে হবে। এপিডেমিওলজির মধ্যে 3টা জিনিস আমরা বলে থাকি। একটা হচ্ছে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, তোমাকে মাস এটা জানতে হবে এবং কোথায় হচ্ছে না, তারপর অকারেন্স গুলা, এনভায়রনমেন্ট ফ্যাক্টর গুলা, এগুলোই কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে? সাধারণত আমরা বলে থাকি যে যে কলস্ট্রিডিয়াম চিচিনি, হ্যাঁ, এটা হচ্ছে মূলত এজেন্ট। এটা সাধারণত যদি বলা হয় যে কোন এজে হয়, সাধারণত 5 থেকে 40 বছর বয়স যে কারোর হতে পারে। এটা সাধারণত কোনো কিছু সেরকম নাই, তবে সাধারণত বলা হচ্ছে মেলরা ফিমেলদের থেকে বেশি প্রোন থাকে, অর্থাৎ ছেলেরা মেয়েদের থেকে বেশি ইনফেক্টেড হওয়ার চান্সটা থাকে, ঠিক আছে? এছাড়া কিছু কিছু অকুপেশনাল কিছু কাজ আছে, যারা মনে করে এগ্রিকালচারের কাজ করে, যারা ফার্মার আছে, ঠিক আছে, যারা মাটিতে কাজ করে, খালি পায়ে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে সয়েলের সাথে কন্টামিনেশনটা অনেক বেশি হচ্ছে, তার কিন্তু ইজি ওয়েতে ইনফেক্টেড হওয়ার চান্সটা বেশি থাকবে। অথবা কিছু রুরাল এরিয়া গুলাতে আছে, রুরাল এরিয়া গুলাতে কিন্তু মূলত হচ্ছে সাধারণত ওইখানে বেয়ার ফুটে সবাই মূলত চলাফেরা করে, যার জন্য জীবাণুটা কিন্তু খুব ইজি ওয়েতে শরীরের মধ্যে কিন্তু আসলে প্রবেশ করতে পারে, ঠিক আছে? কিভাবে? ওই যে মনে করেন একটা খোঁচা খেলো, খোঁচা পাওয়ার পরে দেন কিন্তু হচ্ছে সমস্যাগুলো, ওর কিন্তু জীবাণুটা ঢুকে গেছে, এখন পেশেন্ট কিন্তু সমস্যা সম্মুখীন হচ্ছে। তো এই একটা ব্যাপার, একটা মিনিট, আমার এটা একটু উল্টিয়ে গেছে। ওকে ওকে, তো এই যে একটা ব্যাপার আমি কথা বলছি, ওকে, যে এই যে একটা ব্যাপার আমি কথা বলছি, এই ব্যাপারগুলোই হচ্ছে মূলত হচ্ছে তোমাদের জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের যদি আনহাইজেনিক কোনো, তুমি যদি কোনো কাস্টমার বা ডেলিভারি প্রোডাক্ট বা এগুলোর মধ্যে যদি কাজ করো, যেখানে টিটেনাস গ্রো করে আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার হতে পারে। এছাড়া হচ্ছে যে কিছু কথা বলা হয়, ন্যাচারাল হিস্ট্রির কথা কিছু কথা বলে, যে রিজার্ভার অফ ইনফেকশন বলা হয়, সোর্স অফ ইনফেকশন কিছু কথা বলা হয়, কেরিয়ার বলা হয়, এগুলো কিছু কিছু ব্যাপার আছে, ঠিক আছে? অনেকে বলে যে যারা কলোস্ট্রিডিয়াম টিটেনি ইনফেক্টেড কোনো ক্যাটেল বা গোট খেয়েছে, তাদের কিন্তু হতে পারে। তো এগুলো কিছু কিছু ব্যাপার কিছু আছে, তো তোমরা ইজি ওয়েতে তোমাদের জানতে হবে। এখন আসো তোমাদের এখানের মধ্যে তোমাদের এখন ম্যানেজমেন্টটা বা কন্ট্রোলটা কি করতে হবে, এটা মূলত তোমাদের রিটেনে আসে বা ভাইভাতে এটাই জিজ্ঞেস করা হয়, আর ইনফেরিবলি খুব একটা জিজ্ঞেস করা হয় না।
প্রথমে দুইটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে তোমাকে আর্লি ডায়াগনোস করতে হবে। আর্লি ডায়াগনোস করবে কিভাবে? কিছু কিছু ফিচার বলেছে। একটা হচ্ছে টিউমার, যেমন হচ্ছে আমি তোমাদের মাসল স্পজমের কথা বলেছি, লক জো হয়ে যাবে, মানে মুখ টুক খিজে আছে, ট্রিসমাস হতে পারে, অপিস্টোটোনাস হতে পারে, সার্ডোনিকাস হতে পারে, কি ধনুষ্টঙ্কারের মধ্যে বেঁকে গেছে, ঠিক আছে, অথবা রিজিড হয়ে আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইনভ্যারিয়েবলি পেশেন্ট কিন্তু রিপ্রেজেন্ট করে। তো এইটা নিয়ে তুমি তো তাহলে বুঝতে পারছো, সেটা হচ্ছে এটা কলস্টেরিয়াম কিডনি হতে পারে। ঠিক আছে, এখন কি হবে, পেশেন্টকে এখন হচ্ছে তুমি নোটিফাই করে এটা নোটিফাই করতে হবে, সে অনুযায়ী তোমার ম্যানেজমেন্ট করতে হবে। এখানে দুটো জিনিস আমি বলি, আমরা সাধারণত এই ধরনের কেস গুলোতে যারা কোশ্চেন টিটি নিয়ে ইনফেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টিটি ভ্যাকসিন এবং টিএজি ভ্যাকসিন, দুইটা ভ্যাকসিনের কথা বলি। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার আচ্ছা আপনি আমাকে বলেছেন যে টিটি এবং টিআইজি এই কথাটা বলেছেন, ঠিক আছে, আমরা কেন দুটো দিব, কেন একটা দিব না? এটা কিন্তু একটা ব্যাপার তোমাদের মনে কোশ্চেন অ্যারাইজ করতে পারে। কোশ্চেনটা কিন্তু তোমরা এখন কেউ করোনি, কিন্তু আমি একটু তোমাদেরকে এটা বলে দিই। সাধারণত হচ্ছে আমরা জানি যে আমরা আমরা যে ভ্যাকসিনের মধ্যে মূলত আমরা কিন্তু কি দেই জানো, সেটা হচ্ছে মূলত আমরা একটা অ্যান্টিজেন করি। সাধারণত এটা হতে পারে এটা একটা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম, বা হতে পারে এটা কিল্ড করে দিয়েছি, হতে পারে এটাকে ইনঅ্যাক্টিভেটেড করে দিয়েছে। তো আমাদের এই ফর্মগুলোতে মূলত হচ্ছে ভ্যাকসিন আমরা পেশেন্টদেরকে ইন্ট্রোডিউস করে থাকি। এখন আমরা একটা পেশেন্টের শরীরে অ্যান্টিজেনটা ইনডিউস করে দিয়েছি। অ্যান্টিজেনটা ইনডিউস করার পরে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে মিনিমাম 7 থেকে 14 দিন, 35 দিন লাগে। এখন তুমি একটা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করেছে, লকজো আছে, টিসমাস আছে, অপিস্টোটোনাস আছে, সার্ডোনিকাস আছে, অর্থাৎ সেই ধনুষ্টঙ্কার মধ্যে বেঁকে গেল, মাসলটা রিজিড হয়ে গেল, স্পাজম হয়ে আছে। এখন কি তুমি ওই রোগীটাকে কি এভাবে ছেড়ে দিবে? সে হয়তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে তো ইনস্ট্যান্ট কিন্তু ব্যবস্থা করতে হবে। যেমন হচ্ছে যদি উন থাকে, উন ডেভেলপমেন্ট করতে হবে, সে অনুযায়ী যদি মনে করো যদি অর্গানিজম থাকে, সেক্ষেত্রে আমরা মনে করো যে যদি আমরা বেঞ্জাল পেনিসিলিন বা এরকম দিতে পারি, ঠিক আছে। এখন পাশাপাশি কিছু ভ্যাকসিনেশন দিতে পারি। টিটিটি এটা এক ধরনের ইমিউনোগ্লোবিন, টিটেনাস টক্সয়েড একটা ধরনের অ্যান্টিজেন, যেটা আমরা ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি তৈরি করে। টিটেনাস ইমিউনোগ্লোবিন এটা হচ্ছে ইমোগ্লোবিন, ঠিক আছে। ইমোগ্লোবিন মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার শরীরে স্বল্প সময় প্রোটেকশন করবে, দীর্ঘমেয়াদী কোনো প্রোটেকশন দিবে না। কিন্তু টিটেনাস টক্সয়েড বা অ্যান্টিজেন যেগুলো আছে, সেটা কিন্তু তোমার শরীরে একটা অ্যান্টিবডি ফর্ম করবে। মানে কিভাবে অ্যান্টিবডি ফর্ম করবে? অ্যান্টিজেনটা যখন তোমার শরীরে ঢুকবে, ঢুকার পরে দেখবা যে বডির যে আমাদের কিছু পুলিশম্যান আছে, র্যাব আছে, তারা কিন্তু ছবি তুলে রাখবে যে ইহা হচ্ছে টিটানাস, ইহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা আল্লাহ তাআলা আমাদের শরীরে এভাবে ফিট করে রাখছে, ঠিক আছে। যখন জীবাণুটা ঢুকবে সুন্দর মতো চিনে ফেলবে, চিনে সে অ্যাটাক করে বসছে। দ্যাটস ইট। টিটানাস টক্সয়েড আমাদের শরীরে এই অ্যান্টিবডি ফর্মেশন করতে মিনিমাম 14 দিন থেকে 21 দিন লাগে। তো এই যে স্বল্প পিরিয়ড, এই টাইমটা কি করবা তুমি? কি ফেলে রাখবা সমস্যা আরো বাড়ার জন্য? ফেলে রাখবো না। এই স্বল্প সময় যেন তোমার কাভার দিতে পারো, সেজন্যই মূলত আমরা এই টিটেনাস হিমোগ্লোবিনটা আমরা দিয়ে থাকি। তো এইটাই হচ্ছে অ্যান্সার। ফাইবার টেবিল আমি জিজ্ঞেস করি যে টিটিটিএসি কেন দেওয়া হয়। ইভেন তোমাদের কিন্তু টিটির কিন্তু তোমাদের ইয়া থাকে, স্পেসিমেন থাকে, ঠিক আছে, এটা কিন্তু জানবা। এখান থেকে আরেকটা জিনিস আমরা সাধারণত জিজ্ঞেস করি, যাদের মনে করো অ্যাম্পুল বা ভ্যাকসিন ফাইল থাকে, এখানে বিভিএম থাকে। বিভিএম মানে হচ্ছে ভ্যাকসিন ফাইল মনিটর, ঠিক আছে। এটার মধ্যে দেখবা এটার বাইরের দিকে একটা সার্কুলার থাকে, ভিতরে একটা স্কোয়ার থাকে। সাধারণত সার্কুলার এবং স্কোয়ারের কালারটা একটু কেমন যেন এক ধরনের একটু সামঞ্জস্যপূর্ণ অনেকটা হয়ে থাকে, বা একটু সাধারণত একটু ডিফেক্ট থাকে, ঠিক আছে। তো এটা স্টেজ আছে, 4টা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। সাধারণত আমরা এই ভ্যাকসিন ভাইরাল মনিটর দিয়ে মূলত বুঝতে পারি যে আমার যে ভ্যাকসিনটা আমরা ইউজ করতেছি সেটা কি ঠিক আছে কিনা, নাকি এটা নষ্ট হয়ে গেছে। এটা ভ্যাকসিন মনিটর, ভাইরাল মনিটর দিয়ে আমরা কিন্তু দেখে বুঝতে পারি, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখবা যে সার্কুলারটা, আর আমরা আমাদের এটার ভিতরে নিচে থাকবে হচ্ছে আপনার স্কয়ার, ঠিক আছে। তো এখন আমরা যেতে হবে, যখন আমরা সাধারণত ভ্যাকসিনটা আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ পর্যন্ত দিতে পারি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, 4টা ডিফারেন্স কি আমি ইনভেরিবলি আমার ইমিউনোলজি ক্লাসের মধ্যে দেয়া আছে, তোমরা একটু ক্লাসের পরে একটু দেখে নিও, তাহলে তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। আমরা কোনটাকে আমি ফার্স্ট স্টেজ বলি, কোনটা সেকেন্ড স্টেজ বলি, কোনটা থার্ড স্টেজ বলি, কোনটা ফোর্থ স্টেজ বলি। সাধারণত দেখবা যে থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজে দেখবা যে সার্কুলারের ভিতরে যে একটা কি বলে একটা ছোট্ট একটা ইয়া থাকে, কি বলে একটা কালো রং, একটা একটা সার্কেল থাকে, ঠিক আছে। সার্কুলার ভিতরে দেখা যাচ্ছে একটা আয়তকারের মতো থাকে, সেটা দেখা স্কোয়ার থাকে একটা পোর্শন। যদি এটা যদি ব্ল্যাকিশ হতে থাকে, তার মানে বুঝতে পারবো যে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাট টাইম আমরা পেশেন্টকে কিন্তু দিতে পারবো না। তো
তো এই তথ্যটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু আমরা এটা ধরে থাকি। এটা মূলত আমরা ধরি আমরা ভাইবার সময়। ঠিক আছে? একটা পেশেন্টের তোমার তো ভ্যাকসিন মায়ের মনিটরের মধ্যে এই অবস্থা, তুমি কি আমরা দিতে পারবে? বা কেন দিতে পারবে না? এটা কি রিপ্রেজেন্ট করে? ডিটেইলস আমার কিছু ক্লাস আছে। আমি বলব ভিডিওগুলো নিয়ে নাও। ঠিক আছে? টিটেনাস নিয়ে আমি যে কথাগুলো তোমাদের বলেছি, দ্যাট ইজ এনাফ ফর অল অফ ইউ। ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে টিটেনাস এর ভ্যাকসিন শিডিউলটা আমরা জানতে চাই। ঠিক আছে? এইটা তোমাদের ওইটাও আমার ইমিউনোলজিতে আছে। তোমাদের বলবো এই ২ টা জিনিস তোমরা আমার ইমিউনোলজিতে দেখবা। ঠিক আছে? তোমরা ইমিউনোলজি ক্লাসটা আজকে একটু দেখবা। আমি এখনই শেষ করে দিব, অসুবিধা নেই। তোমরা ৫ মিনিটের জন্য জাস্ট খাবার খাবা, খাবার খাওয়ার সময় বা ঘুমানোর সময় ৫ মিনিটের জন্য ওই ভিডিওটা বের করে তোমরা এটা দেখবা। ওইটার মধ্যে দেখবা এই কথাগুলা আমি খুব ডিটেইলস বলেছি। ভ্যাকসিন নিয়ে কিভাবে ভ্যাকসিন একটা ধরতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, আমার ডিটেইলস কিছু কথা বলা আছে। কতটুকু জানতে হবে? দেখবা যে ওইগুলা জানলে সুবিধা হবে এটা পরীক্ষা হলে পরীক্ষা তোমার টিচার তোমার পরীক্ষা নেবে না, তুমি তোমার টিচারের পরীক্ষা নিতে পারবা। কারণ কি একটার পরে একটা কি কোশ্চেন করা হবে আমি ইনভ্যারিয়েবলি দেখিয়ে দিয়েছি। যে ভ্যাকসিনটা মনে করো ধরলা, ধরার পর কি জানতে চাইবে, এটা রিলেভেন্ট কি কোশ্চেন জানতে চাইবে, আমি ডিটেলস বলেছি। তো আমি বলবো যে আজকে ক্লাসের পরে এটা একটু দেখে নিবা। আর এই যে কোশ্চেনটা আমি বলেছি এটাই তোমাদের রিটেনে আসে, এটাই আমরা ভাইভাতে ধরি। এর বাইরে তোমাদের টিচার নিয়ে এত কিছু মাতামাতি করার কোনো দরকার নেই। ঠিক আছে? এখন এতটুকু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যারা দেখতে পাচ্ছ বা যারা আমার জুমে জয়েন করেছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। কারণ এর বেশি আসলে টিটেনাস সাবজেক্টটা অনেক ছোট। নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে খুব ছোট একটা টপিক। তো আমি এতটুকু বলে তোমাদের জন্য এনাফ। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। ঠিক আছে? আমি সকলে কোশ্চেন জানতে চাই, যাতে কোনো প্রশ্ন যদি থাকে। আর আমার এখানে যারা লাইভ আমার ক্লাসটা করছো, তোমাদেরকে বলবো তোমাদের কোনো যদি বুঝতে সমস্যা হয় বা তোমাদের কোনো কমেন্ট থাকে তোমরা আমাকে শেয়ার করো। অবশ্যই তোমাদের কমেন্টটা আমি সাদরে গ্রহণ করব, সে অনুযায়ী তোমাদেরকে উত্তর দেবার জন্য বা ওইভাবে আমরা ক্লাসটা নেওয়ার জন্য অবশ্যই আমরা চিন্তা করব। তো আমি বলবো ২ মিনিট আমি সময় দিয়েছি। কারো কোনো যদি কোশ্চেন থাকে বা কারো যদি কোনো কমেন্ট থাকে তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখো, আমি দেখছি। এবং জুমি যারা আছো তাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার টিটি আর স্যার পিজি দুইটা কি স্যার একসাথেই দিতে হবে? হ্যাঁ, দুইটাই একসাথে দিবে এই জন্য, কারণ হচ্ছে সেটা হচ্ছে টিটেনাস টক্সোইডটা তো তোমার মানে তোমার অ্যাক্টিভিটি হতে সাধারণত 14 দিন তো মিনিমাম লাগবে। কথা বুঝতে পারছো? তো জি এইটা স্যার। যে তো লাগবে 14 দিন লাগবে, এই টাইমে তো তোমাকে তো আসলে আহ খোলা রাখা যাবে না। ঠিক আছে? খোলা রাখলেই তো তোমার জন্য সমস্যা হয়ে গেছে। তো ওই টাইমটাকে প্রিজার্ভেশন করার জন্য মূলত হচ্ছে আমরা ইয়ে করি। আচ্ছা, একজন বলেছে স্যার অপিস্টোথোনাস মানে কি? এটা বাবা এটা হচ্ছে তেমন কিছু না। এটা হচ্ছে ধনুকের মধ্যে পাজলটা এরকম হচ্ছে, এটা হচ্ছে ধনুকের মতো বেঁকে যাচ্ছে। এটা মূলত একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। ঠিক আছে? একটা গ্রিক ওয়ার্ড, এটা মূলত হচ্ছে এটা ধনুকের মতো বেঁকে যাবে, এটা হচ্ছে বুঝাচ্ছে। মানে স্পাজমটা এরকম যে তোমার হেড বেক এটা সবকিছু তোমার ইয়া করে নিচ্ছে। আমার কাছে এটা মনে হয় একটা ছবি ছিল, ছবিটা এখন খুঁজে পাবো না, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। ঠিক আছে? তবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা এটা ইনভেরিবলি দেখলাম, কোন দিন জানি দেখলাম, কোন একটা পেজে জানি দেখেছি। তোমরা এটা দেখতে পারো, দেখবা যে পেশেন্ট হচ্ছে এরকম, পেশেন্ট শুয়ে আছে কিন্তু তার মাথাটা দিক আছে এরকম বেঁকায় আছে, শরীরটা বেঁকায় আছে। এটা হচ্ছে ধনুকের মতো ভেঙে যায়। ঠিক আছে? এটাকে বলে অপিস্তোনা। ঠিক আছে বাবা? আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে বলো। বাবা বলো, কার কি কোশ্চেন আছে? না কোশ্চেন করলে তো বুঝবো না। একটা কাজী সাদাত বলেছে একটা কথা। আরে আমাদের সিনিয়র বড় ভাই একটা কমেন্ট করেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বাবা, তোদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন গুলো করলে বল, আমাকে বল। আচ্ছা শুন বাবা, শুন, তুই কোশ্চেন করেছিস, ওয়াইড একটা কোশ্চেন করেছে স্যার টিটিটিএস এর মধ্যে কয়েকদিন গ্যাপে ইনজেক্ট করলে কি কোনো সমস্যা হবে? বাবা তোকে তো একটা কথা বললাম, 7 থেকে 14 দিন তুই তো অলরেডি সিমটমটা ডেভেলপ করেছে। তুই কি তোর বডিটাকে আনপ্রোটেক্টেড করবি আরো সমস্যা বাড়ার জন্য? কোনো দরকার আছে? কোনো দরকার নেই তো বাবা। তুই যেটা করবি সেটা হচ্ছে সমস্যাটা কিভাবে দ্রুত সমাধান করা যায়। তুই যদি এই মুহূর্তে টিটেন হিমোগ্লোবিনটা না দিস,
ঠিক আছে, হ্যাঁ তুই বেনজেন পেনিসিলিন দিলি, সাবরে ম্যানেজমেন্ট দিলি, তোর যে সমস্যাটা এটা রিকভারি করবে না। কারণ কি, জীবাণু তো রয়ে গেছে, জীবাণুর বিরুদ্ধে তো তোকে তো যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার জন্য যে অস্ত্রটা তো তোর হাতে তুলে দিতে হবে। অস্ত্র যদি তোর হাতে যদি না থাকে, সেক্ষেত্রে তো আসলে তুই তো যুদ্ধ করতে পারবি না, তুই তো হেরে যাবি। তো সেই জন্য আমি বলতে চাই, তোরা যেটা করবি সেটা হচ্ছে, আমরা পেশেন্টের ক্ষেত্রে এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা টিটেনাস টিটি ভ্যাকসিন ফার্স্টে দিই, যেটা অ্যাক্টিভেশন হতে মিনিমাম 14 days to 21 days লাগে। এটা মিন টাইম আমি যে আমার যে অস্ত্রটা, অর্থাৎ বডির ক্ষেত্রে আমি একটা অস্ত্র দেই, সেটা হচ্ছে টিটেনাস হিমোগ্লোবিন আমি প্রডিউস করি। টিটেনাস হিমোগ্লোবিনটা দিলে আমার এই 14 দিন থেকে 21 দিন আমাকে সেভ করবে টিটেনাসের এগেনস্টে। তার মানে হচ্ছে আমার বডি একটা সেফ পিরিয়ডে থাকবে, দ্যাট ইজ দ্য থিংস। তো এই একটা কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো কোনো কোশ্চেন যারা কমেন্ট থাকে, এই কমেন্ট তোমরা করতে পারো, বা যারা জুমে জয়েন করেছো তোমরা কথাগুলো বলতে পারো। জি আর স্যার, কাজী বুঝতে সাদাত পারছি ভাইকে স্যার। আমি অনেক থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর একটা কমপ্লিমেন্টের জন্য। আমি আসলে বুঝতে পারিনি প্রথমে এটা কে, পরবর্তী দেখলাম যে আমাদের সিনিয়র ভাই ক্লাসটা দেখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। আচ্ছা বাবা বলো, কার কি কোশ্চেন আছে? আমি প্রথমেই বলছি, আমার ক্লাসে কোনো হেজিটেশন না। আমার ক্লাসে যত পারো তোমরা জিজ্ঞেস করবা, আমি যতটুকু জানি তোমাদেরকে হেল্প করব, কিন্তু কোশ্চেন করতে হবে। যত বেশি কোশ্চেন করবা তত বেশি শিখতে পারবা, কারণ আমরাও কিন্তু এখনো শিখছি। তো কোশ্চেন করতে হবে, কোশ্চেন করা তোমাদের জানতে হবে। বলো, আর কার কোনো কোশ্চেন আছে? যারা ক্লাস করছিস তোদের কোনো কোশ্চেন আছে, বা আমাদের যারা জয়েন করেছে তার কোনো কোশ্চেন আছে কিনা, নাকি আমরা শেষ করে দিব? আফিফার কার কোনো কোশ্চেন আছে? কি রে, কথা বলিস না কেন রে বাবা? কারো নাই মনে হয়। হ্যাঁ ওয়াইদিক, কিছু বলতে চাস? বল বল বাবা বল। না স্যার, মনে হয় আর কারো কোশ্চেন নাই স্যার। ওকে ঠিক আছে, যদি তোরা সবকিছু বুঝিস তাহলে তো অসুবিধা নাই। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোরা আমার সাথে চাইলে মেসেঞ্জারে কমিউনিকেশন করতে পারবি, নো প্রবলেম। আর নেক্সট আজকের টপিকটা আসলে অনেক ছোট, আমরা নেক্সট আরেকটা কোনো টপিক নিয়ে আলোচনা করব। তবে আমি বলবো আমার ক্লাসগুলোতে তোরা সব পার্ট নিয়ে বুঝবি, ঠিক আছে? পার্টটাকে আমি আরো ইজি করে বুঝিয়ে দিই। যেমন আজকেও আমার সামনে পার্ক দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু পার্কের 1-2টা পয়েন্ট বলেছি, কিন্তু ম্যাক্সিমাম আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু পার্কের প্রত্যেকটা লাইনে কিন্তু আমি পুড়িয়ে ফেলেছি, কিন্তু তোদের ভাষায় বলেছি যাতে তোদের মাথায় থাকে। আর আমি যদি কিতাবের ভাষায় কথা বলি, আমার ক্লাসগুলো তোদের বোর লাগবে। ঠিক আছে, আমি অনেক গল্প করছি কিন্তু গল্পের মধ্যে তোমাদের পড়াই ফেলছি। তোমরা টেরা পাও নাই, তোমাদের কিন্তু পড়া শেষ, তোমরা অনেক কিছু পড়ে ফেলছো। এতটুকু যদি রাখতে পারো তোমাদের এমবিবিএস লাইফ পর্যন্ত তোমাদের কাজে লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, তোদের ডিনারের সময় হয়ে গেছে, তোরা ডিনার কর। শুভরাত্রি। আর কোনো সমস্যা হলে, পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে, ইউর ওয়েলকাম। তো আজকে তোরা সবাই সুস্থ থাক, সুন্দর থাক, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।